ফ্যামিলি সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও সকলে খুবই ভালো আছি। সকাল প্রতিটা সংসারে কাজই যেন শেষ হয় না। সারাদিন ভোর থেকে উঠে সংসারে কাজ করতে করতে আমরা মেয়েরা কিন্তু টোটালিভাবে সংসারে রেস্ট পায় না। আর যাদের তো বাচ্চা আছে বলার কথা নেই। এখনকার বাচ্চাগুলো যেন সব কম্পিউটার। তো যাই হোক, সকাল সকাল দেখো ঝাঁপ দিয়ে দিচ্ছি, মানে বারান্দাগুলো, তারপরে অনেকগুলো কাপড় চোপড় সাইডে জড়ো করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো সেইগুলো আর কি কাচতে হবে, অনেক কাজ আছে। তার সঙ্গে আজকে মেজবাবুদের বাড়ি যেতে হবে, তার সঙ্গে বিয়েবাড়ি আছে একটা, অনেক কাজ। বিয়েবাড়ির জন্য মার্কেটিংও করতে হবে। তোমরা সবটা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে, সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখো, কথা বলতে বলতে মেজবাবুদের বাড়ি চলে এসেছি ওর চাঁদোয়াটা লাগিয়ে দিতে। চাঁদোয়াটা করে দিয়েছি 1 মাস আগে লাগানোর। তো চাঁদোয়াটা লাগাবো করে লাগানোই হচ্ছে না, খুব ফুটপাটের মধ্যে। আর ও আমাকে শুধু বারবার বলছে, জানিস ছোট, ঘরের মধ্যে না অনেক ঠান্ডা ঢুকছে। আর যেহেতু তোমরা সকলেই জানো মেজবুবুর একটা ছোট্ট বাচ্চা আছে, তো তার নাম আরশিয়া, তো আমরা তাকে আরশিয়া বলেই ডাকি। তো আমি দেখো ওদের বাড়িতে চলে এসেছি চাঁদোয়াটা লাগানোর জন্য। কোথায় কোথায় বেবে উঠছি, দেখো কি আর বলি তোমাদেরকে। বলে না মানে মেয়েরা গাছে ওঠে, অনেক মেয়েরা, তো সেম একই জিনিস আমার সঙ্গেও ঘটেছে। আমি শুধু গাছে বেবে বেড়াই। তো যখন আমার নতুন বিয়ে হয়েছে, দোলখালি যখন গিয়েছিলাম, আর আমার যে পাশে বেটিটা তোমরা অবশ্যই দেখেছো, যাদের পুকুরটা আমি ইউজ করতাম, তো সেখানে গিয়েছিলাম যখন, শুধু গাছে উঠছিলাম জানো। তো সেই জন্য করে পাড়া গ্রামে বুড়িরা আর কি জানা তাই ব্যাপার আমাকে বলেছিল। কিন্তু কি বলতো, আমার না এগুলো ভালো লাগতো। তো সেম এখানে জিনিসও এখানে এসেও মেজবুবুর ঘরের চারিদিকে বেবে বেড়াচ্ছি। আর এদিকে দেখো মায়াবী কন্যাটা কেমনভাবে ঘুমিয়ে পড়েছে। ওর মুখখানা না একটু অন্যরকম জানো। আর সত্যি কথা বলতে, আমি যে কোনো বাচ্চার দেখলে তার প্রতি মায়াটা আমার অন্যরকমই হয়। আমি এমনিতে বাচ্চাদেরকে খুবই ভালোবাসি। আর আমি এই বাচ্চাদেরকে ভালোবাসি বলে আমার মা, আমার বুবু আসে সবসময় বলে, তুই সারাক্ষণ বাচ্চা নিয়েই পড়ে থাকিস। আর আমার সত্যি ভালো লাগে। বাচ্চা তো একটা আল্লাহর দান বলে হয় বলো এটা। আর আমি সত্যি জানি না কেন, বাচ্চাদের ছোটোবেলায় মায়ের কাছ থেকে শুনেছি, বাচ্চা স্টেশনের উপরে যেহেতু আমাদের বাড়ি, তো কোনো বাচ্চা কাঁদলে নাকি তাকে বাড়িতে নিয়ে এসে দুধ করে নাকি তাকে খাইয়ে ঘুম পাড়াতাম। মা সবসময় এরকমই বলতো। তো আমি দেখো সত্যি আমার খুব ভালো লাগে বাচ্চা। আর ওটা তো আমার নিজেরই বোনের মেয়ে, তো ওর প্রতি মায়াটা আমার একটু অন্যরকম হবে। তো আজকে কিন্তু আবার এই চাঁদোটা লাগিয়ে মতন মেজো বুবু আর আমি চলে যাব নতুন হাটে কিছু জিনিসপত্র নিয়ে আসতে, যেহেতু ঠান্ডাকাল পড়ে গেছে। বাবুদের কিছু জিনিসপত্র আর কি কেনাকাটির আছে, মেজো বুবুর মেয়ের জন্য, আরশিয়ার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। যেহেতু ও ছোটো, ওর জামা প্যান্ট অনেকটা নেই, তো সেইগুলো কিনতে হবে। আর তার সঙ্গে আমার বাবুদেরও কিছু জিনিসপত্র কিনবো আমি। আর তার সঙ্গে কিনবো মেজো মার, আমার নিজের মেজো আব্বার ছোটো মেয়ের বিয়ে। তো দাওয়াত করে গেছে জানো, অনেকদিন আগেই দাওয়াত করেছে। তো যাবো না ভাবছিলাম, কিন্তু যতই হোক আমার মেজো আব্বা নেই জানো। আমার মেজো আব্বা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। আর যেহেতু মেজো আব্বা নেই, মেজো মা আছে, তো সেই উপলক্ষে সবাই মিলে ভাবলাম যে চলো সবাই মিলেই যাব। গিয়ে যতটুকুই হয় হাতে নাতে আর কি একটু কাজ করে তো দিতে পারবো না, কারণ কি বলতো আমি অতিরিক্ত ক্লান্ত। আবার সেখান থেকে সিরিনের স্কুলে প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, এটা চাঁদর দোকান, এখানে বিছানা বেডশিট, বালিশের কভার সব কিছুই এখানে পাওয়া যায়। এত সুন্দর সুন্দর জিনিস, এত দাম কম না ধারণার বাইরে। তো আমি যখন দোকানে পাইকারি জিনিসপত্র ব্যবসা করতাম, তখন আমি এখান থেকে সব কিছু নিয়ে যেতাম, নিয়ে গিয়ে আমি আমার দোকানের জন্য বিক্রি করতাম। তো এখান থেকে মেজবুবু দুটো বিছানার চাদর নিয়েছে, বালিশের কভার নিয়েছে, তারপর অনেক কিছুই আমরা নিয়েছি। আমি কি নিয়েছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু আমার ভিডিওর মধ্যে তোমাদের চোখ রাখতে হবে। তো ওপার থেকে জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি মেহেন্দি করতে। যেহেতু মেহেন্দি করবো চায়না মেহেন্দি, তো সঙ্গে সঙ্গে মেহেন্দিটা ধুয়ে দিলেও অসুবিধা নেই। কি বলতো, ছোটোবেলা থেকে মেহেন্দিটা ডিজাইন মেহেন্দি পরতে খুব ভালোবাসতাম। আগে না খুব ঘনই মেহেন্দি করতাম, কিন্তু দুটো বাচ্চা হওয়ার পর থেকে নিজের একটা শখ শান্তিগুলো কেমন যেন একটা চলে গেছে, এরকম একটা ব্যাপার। তো সত্যি কথা বলতে সেই জন্য ভাবছিলাম যে মেহেন্দি পরবো না, কিন্তু ওই যে তোমাদের দাদা শুনবে না, তারপরে বড় মেয়েটা শুনবে না, জোর করে মা সবাই পরে, তুমি একটু পরো না, তোমার তো নিজের বোনের তো বিয়ে,
তো যেহেতু আমার বোনের কথা আমি তোমাদেরকে বলি, আমার চাচাতো বোন যেটা, তো আমার চাচাতো বোন মাওলানা, মানে ওর আব্বু যেহেতু, আমার মেজো আব্বা যেহেতু নেই, তো সেই জন্য খুব কষ্ট করে আমার মেজো মা কী করেছে, মেয়েটা খুব মানে সুন্দরভাবে শিক্ষিত করিয়েছে। মাওলানা কমপ্লিট হয়ে গেছে, আর বাংলা পড়াশোনাও কমপ্লিট, সব দিক থেকেও কমপ্লিট, সব দিক থেকেই। তো তো সত্যি কথা বলতে, যে ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে সে ছেলেটাও নাকি খুবই ভালো, তার বাড়ি আমাদের জয়নগরে। তো মেহেন্দিটা করছি যখন, তখন মানে ছোটোবেলার স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে আসছে। আর ওর জন্য না একটা ডাবর কিনেছি আর একটা চুড়িদারের পিস কিনেছি। শুনেছি মানে আমি যখন মানে দোলখালি থাকতাম, যেহেতু ভাবি হিসেবে, মানে ওখানে যেহেতু ভাবি হয় বেশিরভাগ জনের আত্মীয় হিসেবে, তো তাদের জন্য এটা ওটা নিয়ে যেতে হয়। তো এখানে ভাবছিলাম কি নিয়ে যাব, যেহেতু ও মাওলানা, তো ওকে তো শাড়ি পরতে দেবে না। শ্বশুরবাড়ি যেহেতু মানে এখনকার মেয়েরা এমনিতে শাড়ি খুবই কম পরে, চুড়িদারটাই বেশি পরে, তো সেই জন্য একটা চুড়িদারের পিস নিয়েছি, আমিও একটা নিয়েছি, মেজো বুবু একটা নিয়েছে। কিন্তু সত্যি কথা বলছি, সেই চুড়িদারটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম, আমার থেকে আনন্দ মনে হয় কেউই হতো না। তো চুড়িদারের পিসটা এত সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। সুতির উপরে কাজ করা। যখন কিনছিলাম তখন মেজো বাবু বলছিল যে তুই বঞ্চি একটা নে, আমি তোকে টাকা দিয়ে দেবো। কিন্তু আমি বলি না থাক, এখন টাকা দিতে হবে না, ঈদের সময় কিনবো। ও আবার তবুও আমাকে জোর করছিল, নে না ছোট নে না। ওরা সবাই না আমার ফ্যামিলিতে, আমার আব্বা মা, আমার দুটো ভাই, তারপরে তোমার বড়বু মেজবু, সবাই মিলে আমাকে না ছোট ছোট বলে ডাকে। যেহেতু বাড়ির ছোট আমি, তো সবার আদরে আমি, তো সেই জন্য করে সবাই ছোট ছোট বলেই ডাকে। তো চুড়িদারের পিসটা এত ভালো লেগেছে না, তোমাদেরকে আর কি বলবো। তবে ইচ্ছা আছে ঈদের সময় ঠিক ওই রকমই একটা চুড়িদারের পিস কিনবো। যখন ওর জন্য কিনছি তখন নিজেরই ইচ্ছা করছিল যে নিজের জন্য অন্তত একটা চুড়িদারের পিস নিই। কিন্তু দেখো আমার না দুটো নতুন চুড়িদারের পিস তোলা আছে, সেই জন্য করে ভাবলাম থাক। আশা হলেও, যেহেতু গরিব সংসারের মধ্যে, আশা হলেও অনেক কিছু নিরাশা করে রাখতে হয়, আশাটাকে প্রকাশ করতে নেই। সেই জন্য করে সবসময় কি বলতো, ছোটোবেলায় থেকে যেহেতু অভাবের মধ্যে থেকে বড় হয়েছি, মানে অভাবের জিনিসটা কি খুব ভালোভাবে বুঝি। আর বিয়ের পরেও তো অভাব জিনিসটা মানে আমার থেকে যায়নি। সেই জন্য করে অল্প থেকে, মানে অল্প জিনিস থেকে কি করে সন্তুষ্ট হতে হয় সেটা খুব ভালোভাবে শিখে গেছি। আর এটা কিন্তু মানে কি বলতো, অনেকে আছে যে হঠাৎ করে মানে টাকা হাতে আসলে তারা একটু মানে অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে এই জিনিসটা আমার হাজবেন্ডের যেন কোনোদিনও টাকা বেশি না হয়, আর এই গ্যাপটা যেন আমার মনের মধ্যে না আসে। তোমরাও সকলে আমার জন্য দোয়া করো। আর আমার মেজমার যে ছোট মেয়েটার বিয়ে হচ্ছে, তো সে মেয়েটা না খুব সুন্দর। আর ও না মানে একটু কালারটা মানে খুব একটা চাপা নয়, মিডিয়াম, তবু ওর মুখটা না কি মায়াবী মুখ, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি তবে খুব এর মধ্যে ছিলাম যে অন্তত সে যখন চলে যাবে শেষবারে, তার অন্তত আমি দেখতে পাবো। যেহেতু দেখো একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে সে পরঘর হয়ে গেল, আর একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে সে বলে না ডানা কাটা পড়ি, সেম একই জিনিস। ও যখন এখানে ছিল অন্যরকমই ছিল, শ্বশুরবাড়িতে গেলে প্রতিটা মেয়েই চেঞ্জ হয়ে যায়, প্রতিটা মেয়ের একটা সংসার বলে জিনিসটা মানুষের মধ্যে চলে আসে। তো সেই জন্য করেও আমি চেয়েছিলাম যে অন্তত তার সঙ্গে একটু আমি কথা বলি, একটু তাকে দেখি মনটা জুড়ে। কিন্তু এই যে হুটপাটের মধ্যে, এখান থেকে হুটপাটের মধ্যে গেছি, আবার তার মধ্যে বিয়ে সেরে দুপুরবেলা দুটুকুনি খেয়ে মতোই বেরিয়ে পড়েছিলাম। সিরিনের স্কুলে প্রোগ্রাম ছিল, তো সিরিনের স্কুলে প্রোগ্রাম ছিল বলে সত্যি কথা বলতে আমি সময় দিতে পারিনি। তারপরে রাত্রেবেলায় মা হঠাৎ করে দেখলাম যে বিরিয়ানি দিয়ে গেল, আর যেহেতু বিরিয়ানি হয়েছিল দুপুরবেলা, তো মা এসে বললো যে তোর মেজমা তোদের জন্য বিরিয়ানি পাঠিয়েছে, এমনকি আমাদের জন্যও পাঠিয়েছে, মানে রাত্রেবেলায় রান্নাটাও আর করতে হয়নি। তো যাই হোক, আমরা কিন্তু এপারে মেহেন্দি করছি। ছোটো কিন্তু মেহেন্দি করার জন্য প্রথমেই জেদ করছিল, তারপরে কিন্তু আর জেদই করেনি, তারপরে পড়তেই চায়নি। তারপরে বললাম যে দুটো হাতে ছাপটা মেরে দিই, ও বলছে না আমি দুটো হাতে ছাপ মারবো না, আমি একটা হাতেই মারবো। বলে ঝাঁকমাক করে যেন সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিলে কেমন একটা মতন দেখায়, তবুও বেশিক্ষণ রাখতে চাইবে না। তো বলি যাই হোক, একটুখানির জন্য পড়েছে তাই অনেক। তো যেহেতু সবাই পড়ছি, তো এইদিকে দেখো আমরা কিন্তু বেশ আনন্দের মধ্যে আছি যে কি করে কি করব কিছু বুঝতে পারছি না। আর এইদিকে হুটপাটের মধ্যে আছি। গিয়ে দেখলাম যেন, আমি যখন গা হলুদের দিনকে গেছি, দেখলাম যে ওরা ক্ষীর মানে বন্ধু, ওর যেহেতু অনেক বান্ধবী ছিল, মাদ্রাসায় সবাই একসঙ্গে থাকতো, তো সবাই মিলে গালে ক্ষীর খেতে বসে পড়েছে। আর বিয়ের দিনকে গিয়ে দেখলাম
যে ও না তখনও রেডি হয়নি। আর যেহেতু আমি এখান থেকে গিয়েছি 1টার সময়, আর 2টোর মধ্যে আমার ওখান থেকে বেরোতে হবে, সিরিনের স্কুলে প্রোগ্রাম আছে। যেহেতু সিরিনের স্কুলে নাচ গান এটা ওটা হবে, তাকেও সিরিনকেও সাজাতে হবে, প্রতিটা গার্জেন বাচ্চার সঙ্গে যেতে হবে, একদম পুরো ফাইনাল স্কুল থেকে বলে দিয়েছে, আর গার্জেনরা গিয়ে তার মেয়েদেরকে সাজিয়ে দেবে। তো এখানে গিয়ে দেখতে পাচ্ছি, বিয়ে বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছি যে মেজমার মেয়েকে না এখনো পর্যন্ত কেউ সাজায়নি। তো আমি ভাবলাম যে ও তো একটা মাওলানা মানুষ, মানে ওকে তো হালকা করেই সাজাতে হবে। আর কি বলতো, আমি চেয়েছিলাম ওর মুখটা অন্তত তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু যেহেতু মাওলানা মানুষ, আমি আবার কি করলাম, ওর মুখে স্টিকার মেরে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার বোনটার জন্য দোয়া করো যাতে ওর বিয়ের মানে বিবাহ জীবনটা খুব ভালো যায়, সুখে থাকে, ভালো থাকে। কারণ কি বলতো, ও ছোটবেলার বাপকে হারিয়েছে, মানে আমার মেজো আব্বাকে হারিয়েছে। তো মা একাই বড় করেছে। তো তোমরা অবশ্যই মানে বুঝতে পারবে যে মানে কতটা কষ্ট করে একটা মা একটা বাচ্চাকে বড় করেছে। তো তোমাদের সকলের কাছে আমি কিন্তু রিকোয়েস্ট করছি, তোমরা সকলে একটু দোয়া করো আমার বোনটার জন্য, যাতে আমার বোনটার বিবাহ জীবনটা মানে বিয়ের জীবনটা যাতে খুব সুখে হয়, কিংবা সে যাতে অনেক শান্তিতে থাকতে পারে, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে যেন মানিয়ে মিলেমিশে থাকতে পারে। কি বলতো, আবার যেটা হয়ে থাকে শ্বশুরবাড়ির সবার সঙ্গে মিলেমিশে আমি থাকতে চাইলে তো আর হবে না, উভয় পক্ষে মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ ওদেরকেও থাকতে হবে। সেম একই জিনিস আমার সঙ্গে ঘটেছে, আমি থাকতে চেয়েছিলাম কিন্তু তারা আমার সঙ্গে থাকতে চায়নি। তারা সবসময় স্বার্থপরের মতন ব্যবহার আমার সঙ্গে করে গেছে। সত্যি আমার খুব খারাপ লাগে, খুব খারাপ ব্যবহার তাদের কাছ থেকে আমি পেয়েছি। যে কোনো দিনের জন্য প্রথম না মানে কি বলতো, কথা বলতে বলতে কোনো একটা ভিডিওর মধ্যে দেখবে আমি আমার লাইফ স্টোরিটা অবশ্যই তোমাদেরকে নিয়ে আসবো। আশা করছি তোমরা সেই ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে মানে আমার লাইফ স্টোরিটা কেমন ছিল, ছোটোবেলা থেকে শুরু করে সব পুরো মানে বিয়ের জীবনটা সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। তো সেই জন্য করে তোমাদেরকে বলছি, তোমরা আর আমার নেক্সট টাইমে এইরকমই ধরনের অনেকটাই কমেন্ট আসছে যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কেন থাকো না, তোমার শ্বশুর শাশুড়ি কেন তোমাকে হেল্প করে না, কেন মানে নানা রকম তোমরা কোশ্চেন করো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো রকমভাবে কমেন্ট তোমরা করো না, কারণ আমি চাইছি না যে ওদেরকে ওদের এটা আমি সামনে আনতে। কিন্তু হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবো, যেহেতু তাদের সঙ্গে আমি থাকি না, তাদের ব্যবহারটা অবশ্যই আমার একবার তুলে দেওয়ার দরকার, যে কেন তাদের সঙ্গে আমি থাকি না বা কী ব্যাপার, সব কিছু নিয়ে আসবো। তার জন্য একটা সময় লাগবে, আমার সময়টা আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তোমরা একটু আমার জন্য একটু দোয়া করো, আমার বোনটার জন্য দোয়া করো। তো দেখো, মেহেন্দি করা শেষ হচ্ছে না, অনেক দিন পরে মেহেন্দি করছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, বিয়ের বাবু হওয়ার আগে মানে সিরিন হওয়ার আগেই আমি আগে খুব মেহেন্দি করতাম, কিন্তু সিরিন হওয়ার পর থেকে একদমই করি না, সময় হয়ে ওঠে না। স্পেশালি যারা বাড়ির বউ হয়ে গেছে, মা হয়ে গেছে, তাদের মধ্যে না এই যে সাজগোজ এগুলো আর আসে না। তোমাদের দাদাভাইকে বলছি একটু আমার হেল্প করে দাও না, ওই স্টিকারটা মেরে দিতে। সে আমাকে একটু হেল্প করে দিল, যেহেতু সেও আজকে কিন্তু তাড়াতাড়ি ছুটি করে বাড়ি চলে এসছে, বিয়ে বাড়ি যাবে বলে। তো আমরা যাব গায়ে হলুদে। তো গায়ে হলুদটা কেমন হয়েছে না হয়েছে অল্পটুকু যতটুকু তোমাদেরকে শেয়ার করতে পারবো ততটুকুই শেয়ার করবো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোপুরি দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু মাফ করে দিও, কারণ কি বলো তো, অনেক কথা অনেক কিছু ভুল হয়ে থাকতে পারে আমাদের। তো তোমাদের কাছে কিন্তু আমি রিকোয়েস্ট করছি যে তোমরা আমার মাফ করে দিও। কি বলতো, আমাদের জীবনটা না অনেকটা যুদ্ধখোর জীবন। আমরা স্পেশালি মেয়েরা সারা জীবন ছোটবেলা থেকে অনেকজন যুদ্ধ করে করে লাইফটা আমাদের প্রায় শেষ হয়ে যায়। তো আমরা কিন্তু এইভাবে স্পেশালি আমার ফ্যামিলিতে আমরা ছোটবেলা থেকে যেহেতু দেখে আসছি আমার বাবা মার অবস্থাটা কেমন, কি বলতো, আমরা যেহেতু ছোটবেলা থেকে দেখে আসছি আমার আব্বা মাটা কেমন অবস্থায় আছে বা কেমন একটা, আমার লাইফ স্টোরিটা সত্যি খুব মানে খুব কঠিন ব্যাপার। আমরা ছোটবেলা থেকে খুব কষ্টভাবে বড় হয়েছি, বিয়ের পরেও কিন্তু ঠিক সেইভাবে শান্তিতে নেই। তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবে, কিন্তু অনেকে বুঝতেও পারো, শুধু তোমাদের দাদা ভাই পাশে ছিল বলে তাই, নাহলে সত্যি কবে হয়তো এই সম্পর্কটাও আমাদের শেষ হয়ে যেত। তো আমি কিন্তু আজকের দেখো হাতে মেহেন্দিটা করেছি, আর সিরিন আমাকে বলছে, মামা তোমার হাতে মেহেন্দিটা লাগিয়ে না কি সুন্দর লাগছে।
আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমার হাতে মেহেন্দি অবস্থায় কেমন লাগছে। আর তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যে গা হলুদের সাজ নিয়ে, একটা মানে হলুদ শাড়ি পরে সাজুগুজু করে তোমাদের সামনে আসবো। খুব ইচ্ছা আছে যে যেহেতু গা হলুদটা ভালোভাবে হয়নি, সেটা একটু নিজে থেকে একটু সাজুগুজু করে তোমাদের সামনে নিয়ে আসবো। চলো গা হলুদের মঞ্চে অনুষ্ঠানে আমরা চলে যাই, তো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে এলাম। দেখো এই যে দেখো গা হলুদের পুরো খাবার রেডি হয়ে গেছে। এইদিকে এই যে আমার বোন আর কি, আমার মেজো আব্বার মেয়ে বসে পড়েছে। আর এইদিকে দেখো সুইটি আছে, তারপরে আমার দুটো প্রিন্সেস আছে, তারপরে হাবিব, ওর মামিমা সবাই আছে। তো এইদিকে সবাই আমরা বসে পড়েছি। যখন আমরা ফার্স্ট গেছি আমাদের একটু শরবত দিয়েছিল আর একটু মানে সুজি মিষ্টি এগুলো দিয়েছিল। সুইটি খাচ্ছে আর হেসে পাগল। আমি ওদেরকে বলছি আমাকে কেউ একটু তোরা ভিডিও শ্যুট কর, কেউ করতেই চাইছে না। তাই আমি নিজে নিজে তোমাদের ক্যামেরার সামনে চলে এলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর সুইটির হাসিখানা দেখো, ও না মানে কি বলবো, বিশাল দুষ্টুমি করে জানো। ও আমার সঙ্গে বিশাল ঝগড়া করে, আমার সঙ্গে যেমন ঝগড়া করে ও আমাকে কিন্তু খুবই ভালোবাসে। আর হাবিবের অবস্থা দেখো, ও তো আমাকে দেখে হিসে পাগল, ছোটো মা করে পাগল হয়ে যাচ্ছে। আর এই যে আমি খাচ্ছি, সুইটি বলে ছোটো আন্টি আমাকে দাও একটু, আমি তোমাকে একটু ভিডিওটা শ্যুট করে দিই। তো এটা রাত্রেবেলায় চলে এসেছি, সবাই খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো আমি এখানে তোমাদের দাদা ভাই আর বড় মেয়ে বসেছে, আমি এপারে ছোটোটাকে নিয়ে বসেছিলাম। ওপারে তো কারা কারা বসেছে তোমরা দেখে নিয়েছো। তো গা হলুদের অনুষ্ঠানে চলে এসে এই যে ভাইটা আমাকে বলছে কি গো বুবু তুমি ভিডিও করছো? তাই বললাম হ্যাঁ। তা বলছে তুমি ইউটিউব চ্যানেল, বললো তুমি কি ইউটিউব চ্যানেলে দেবে, ভাইরাল হবে? তাই বলি না, ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই ভাই, এই ভিডিওটা ইউটিউব চ্যানেলেই দেবো। তা বলছে আচ্ছা ঠিক আছে বলে সে একটু হাসতে হাসতে চলে গেল। আর এইদিকে দেখো আমরা সবাই খাচ্ছি, আর ছোটো বাবুর মুখের দিকে তাকিয়ে দেখো, ও কিন্তু টুকিটাকি একটা দুটো করেই খাচ্ছে। তো এদিকে আমাদের খাওয়ার প্রোগ্রাম শেষ, চলে এসেছি বিয়ের দিন। ওকে কিন্তু আমি নিজে হাতে সাজিয়েছি। তো দেখলাম যখন গিয়ে ওর পুরোপুরি সাজগোজটা কমপ্লিট হয়নি, তো আমি একটু সাজিয়ে দিলাম, যেহেতু মাওলানা তো ওকে তো বেশি সাজানো যাবে না, হালকার উপর থেকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে কিন্তু ওর বন্ধু বান্ধবদের নিয়ে বসে আছে, আর তোমাদের দাদা ভাই শেষমেশ আসছে সাইকেলে করে। আর এদিকে দেখো লেখাটা দেখো কি সুন্দর না, গেটটা সাজিয়েছে। তারা গেটটা সাজাতে গিয়ে যতটা টাকা ব্যয় করেছে তার থেকে কম টাকাই উঠেছে গেট সাজাতে গিয়ে। তো যাই হোক, তো এদিকে বউ রেডি হয়ে গেছে, আমরাও খেয়ে নিলাম। আমরা খাবো বলে বসে পড়েছি। আর আরশিয়ার মুখের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর লাগছে না, কত কিউট লাগছে। আর তার সঙ্গে দেখো ছোটোবাবু হিসে পাগল। তো সবাই দোয়া করো বিয়েবাড়ি আমার বোনের জন্য, যাতে আমার বোনের জীবনটা সুখে হয়, সে যাতে শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে সুখে থাকতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।